আচ্ছা, তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে সেলের নেক্সট অংশ। সেটা হচ্ছে সেল ওয়াল এবং প্লাজমা মেমব্রেনটা একবার রিক্যাপচুলেট করব, আর বাকি যতটা হয় দেখছি। তো ফার্স্ট আমরা আগের দিন যেটা পড়েছিলাম সেটা একবার দেখে নিই। সেটা হচ্ছে আমরা পড়েছিলাম কি, যে এটা একটা অ্যানিমাল সেল এবং এটা একটা প্ল্যান্ট সেল। কেন বলছে এটা অ্যানিমাল, কেন বলছে এটা প্ল্যান্ট? তার কারণ হচ্ছে এর এই যে বাইরের সেল মেমব্রেন, এখানে সুন্দর এটা এটা যেমন একটা সেল, এটা একটা সেল ছিল, আর এটা এই যে একটা সেল হয়েছে। যেমন বেসিক্যালি এই যে এই জায়গাটা, এটা একটা সেল, এটা একটা অন্য সেলের মেমব্রেন, আর এখানে একটা অন্য সেল, এটা হচ্ছে একটা সেল, মানে এটা হচ্ছে নেবার সেল। তার মানে এখানে বেসিক্যালি একটা আছে সেল ওয়াল। তার মানে এটা বেসিক্যালি হচ্ছে সেল ওয়াল, যেটা অ্যানিমাল সেলের মধ্যে নেই। আর 2 নম্বর কি আছে, তাহলে এটা যদি 1 নম্বর পয়েন্ট ধরি, 2 নম্বর পয়েন্ট হচ্ছে এই যে এইটা, 2 নম্বর হচ্ছে প্লাস্টিড। এখানে একটা গ্রিন প্লাস্টিড আছে, এটা এখানে নেই 2 নম্বর। আর ভালো করে দেখলে এই জায়গাটা একটু আমি নোটিস করাতে চাইছি, তার কারণ হচ্ছে এই সেলটার মধ্যে অনেক ছোটো ছোটো এরকম কি আছে, ছিদ্র আছে। এই যে এরকম এরকম এগুলো ছিদ্র আছে। তো এগুলো কি, যদি উপর থেকে দেখি তাহলে এই সেলটার সাথে তার পাশের সেলটার কানেকশন, এগুলোকে বলা হয় পিত। ঠিক আছে, 1 নম্বর গেল। আর নেক্সট পয়েন্ট হচ্ছে এই সেলের যে সেল ওয়ালটা এবং এই সেলের যে সেল ওয়ালটা, তার মাঝে একটু করে গ্যাপও আছে দেখা যাচ্ছে, এই যে এই জায়গাটা বা এইখানটা করে বা এই জায়গাটা, এবং মাঝখানে লাইনটা বোঝা যাচ্ছে। এগুলো কেন বোঝা যাচ্ছে বা কী তার কাজ, সেগুলো আমরা পরবর্তী স্লাইডগুলোতে দেখব। তাহলে নেক্সট স্লাইডে যাওয়ার আগে একবার আমরা এটাকে রিভিশন করে নিই, যে এই জিনিসটা আমরা কি পড়েছিলাম। তাই তো, এখানে আমরা কি পড়েছিলাম, যে এটা বেসিক্যালি একটা প্লাজমা মেমব্রেনের স্ট্রাকচার পড়েছিলাম আমরা। সেই প্লাজমা মেমব্রেনের কী পড়েছিলাম, যে এটা একটা হাইড্রোফোবিক, যে এরকম টাইপের একটা দেখতে দেখেছিলাম। এটাকে আমরা বলেছিলাম যে হাইড্রোফিলিক হেড, এবং এটা হচ্ছে হাইড্রোফোবিক টেল। তাই তো, মানে বেসিক্যালি একটা টেল পার্ট আছে আর একটা আছে হেড পার্ট। তাহলে এই দুটো জিনিস আমি দেখেছিলাম, এবং এরা দেখেছিলাম কি এটা বাই লেয়ার, যার মানে কি দুটো যদি দাগ টানি তাহলে এদিকে একটা যদি লেয়ার থাকে, এদিকে একটা লেয়ার আছে, তার মানে এরকম করে পরপর পরপর আছে, এটা জুড়ে এরকম করে জুড়ে আছে। এবং এর মাঝে মাঝে এরকম করে দু একটা প্রোটিন আছে, এরকম করে প্রোটিন, সেটা পুরোপুরি উপর থেকে নিচের অবধি যদি থাকে তখন তাকে বলবো মেমব্রেন। এটা মেমব্রেনটা স্প্যান করে আছে, মেমব্রেন স্প্যানিং প্রোটিন। কখনো কখনো এটা শুধু নিচের দিকে থাকতে পারে, বা কখনো এটা উপর দিকে এরকম থাকতে পারে, তাহলে এগুলোকে বলবো তখন পেরিফেরাল প্রোটিন। ঠিক আছে, এটা যে এটা ইনার সারফেসে আছে। আচ্ছা, সেখানে সারফেস যখন কথাটা বললাম, তাহলে এটা যদি বাইরের দিকে সারফেস হয় তাহলে এই পার্টটাকে আমি বলবো কি, এক্সট্রা সেলুলার সারফেস, আর এটাকে কি বলবো, ইন্ট্রা সেলুলার সারফেস। ওকে, এটাকে বলবো ইন্ট্রাসেলুলার সারফেস। ওকে, এখানে ফসফোলিপিড বাইলেয়ার আছে, আমরা বুঝতে পারছি এটা ইন্টিগ্রাল প্রোটিন, আমরা বুঝতে পারলাম। আর এই কিছু কিছু প্রোটিন যেগুলোর মাঝে যে এরকম ডট ডটগুলো আছে, এগুলো কি, এগুলো বেসিক্যালি হচ্ছে সুগার, মানে কি কার্বস, কার্বোহাইড্রেট, বেসিক্যালি কার্বোহাইড্রেট। আর কিছু এগুলো হচ্ছে পেরিফেরাল প্রোটিন। আর এই যে আমি লিপিড বাইলেয়ারটা দেখছি, এই যে লিপিড বাইলেয়ারটা আমি দেখছি, সেই লিপিড বাইলেয়ারের মাঝে মাঝে এরকম করে কোলেস্ট্রল ঢুকে আছে, আমরা সেটাকে আরামসে বুঝতে পারছি। এই যে এখানে একটা কোলেস্ট্রল, এই একটা কোলেস্ট্রল, এই একটা এখানে এখানে কী করছে না, বেসিক্যালি আমরা যদি লিপিড বাইলেয়ারটাকে আঁকি এরকম করে, যদি লিপিড বাইলেয়ার এরকম করে হয়, এর মাঝে যদি এরা তাহলে সুন্দর করে এরকম করে স্ট্যাক করে বসে আছে, কিন্তু আমি যদি এর মাঝে একটা কিছু এরকম করে ঢুকিয়ে দিই, তাহলে এর যেভাবে হাত ধরেছিল, মানে এ একটা মলিকিউল পরস্পরকে হাত ধরে বসে আছে,
মাঝখানে কাউকে একটা ঢুকিয়ে দিয়েছি, তাহলে কি করছে, এদের দুজনের মধ্যে একটা ব্রেকার তৈরি করছে। তাহলে এই কোলেস্ট্রল মলিকুলগুলো কি করছে, এর যে একটা ইন্টারাকশন হচ্ছে প্রত্যেকটা মলিকুলের সাথে তার পাশের মলিকিউলের, সেই ইন্টারাকশনটাকে বেসিক্যালি ব্রেক করছে, যে কারণে কোলেস্ট্রল মলিকিউল বেসিক্যালি ফ্লুইডিটি মেনটেন করার জন্য দায়ী। ওকে, তাহলে কোলেস্ট্রল মলিকুলের কি কাজ, কি থাকে ফসফোলিপিড, তার মানে এই গোটা মেমব্রেন স্ট্রাকচারটা তাহলে আমরা কী কী পয়েন্ট বুঝতে পারছি সেটাকে যদি সামারাইজ করি, আমরা যদি নেক্সট স্লাইডে যাই তাহলে আমরা বুঝতে পারবো একটা সেল মেমব্রেনের স্ট্রাকচারে বেসিক্যালি মেনলি কম্পোজড অফ লিপিডস অ্যান্ড প্রোটিনস। 2 নম্বর পয়েন্ট গেল। 2 নম্বর পয়েন্টে কী বলছে, দ্য মেজর লিপিডস কী আছে, ফসফোলিপিড পড়েছি আমরা, অ্যারেঞ্জড ইন এ বাইলেয়ার ফর্মে আছে। 3 নম্বর, lipids are arranged in the membrane with a polar head towards the outer side. polar head toward outer side মানে এই যে এই হেডগুলোর কথা বলছে, যেটা আছে এইদিকে বাইরের দিকে, যেমন আউটার সারফেসে আছে, এবং দ্য হাইড্রোফোবিক টেল ইন দ্য ইনার সারফেস, যেটা আছে নিচের দিকে। এই হাইড্রোফোবিক টেলটা ইনার পার্ট, মানে এই ভেতরের দিকে আছে। কেন আছে, কারণ আমরা আগের দিন পর থেকে বলেছিলাম যে যাতে জলের সাথে ইন্টারাকশন করতে না হয়, কারণ এটা তো জলকে পছন্দ করে না, আর বাইরের দিকে জল আছে, এদিকেও জল আছে, তাহলে এখানে জলের সাথে ইন্টারাকশন করতে হলে ওরা ভয় পাচ্ছে, এই কারণে এরা ভেতর দিকে ঢুকে গেছে। আচ্ছা, 4 নম্বর পয়েন্টে কি বলছে, ইন অ্যাডিশন টু ফসফেট আর কি থাকতে, সেখানে থাকতে পারে কোলেস্ট্রল, যেটা আমরা বললাম অলরেডি। সেল মেমব্রেন অলসো পজেস কি আছে, প্রোটিন আছে এবং কার্বোহাইড্রেট আছে, সেটাও আমরা পড়ে ফেলেছি। আচ্ছা, এই প্রোটিন এবং 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 এই লিপিডের কন্টেন্ট, প্রোটিন এবং লিপিড মানে বেসিক্যালি একটা মেমব্রেনের মধ্যে কী আছে, লিপিড আছে আর প্রোটিন আছে। তো এই লিপিড আর প্রোটিন সেল টু সেল ভ্যারি করে, ঠিক আছে। যেমন এখানে একটা এক্সাম্পল ফর এক্সাম্পল এরিথ্রোসাইট মানে কি, আরবিসি। তো আরবিসির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আরবিসির ক্ষেত্রে বেসিক্যালি 52% হচ্ছে প্রোটিন অ্যান্ড 40% হচ্ছে লিপিড। এটা জাস্ট ফর ইনফরমেশান। ওকে, নেক্সট পার্ট হচ্ছে ডিপেন্ডিং অন দ্য ইজ অফ এক্সট্রাকশন। ইজ অফ এক্সট্রাকশন মানে কি, কীভাবে আমি একটা প্রোটিনকে মেমব্রেন থেকে বের করতে পারছি, কতটা সহজে। ইজ মানে কতটা সহজে আমি বের করতে পারছি। সাপোজ আমরা ধরে নিচ্ছি কোনো একটা প্রোটিন যদি এই প্রান্ত থেকে এই প্রান্তে একদম মানে আমি একটা এরকম লেয়ার আছে, এই লেয়ারের উপর থেকে নিচ অব্দি একটা প্রোটিনের নম্বর ঢুকে আছে, তাহলে আমাকে এখান থেকে টেনে বের করতে অনেক যা শক্তি দিতে হবে, তার থেকে একটা যদি কেউ গায়ে রং করে লেগে থাকে তাকে বের করতে অনেক কম শক্তি দিতে হবে। সেই অনুযায়ী একে ভাগ করা হয়েছে ইন্টিগ্রাল আর পেরিফেরাল। ইন্টিগ্রাল মানে যে ওপর থেকে নিচ অব্দি পুরোটা জুড়ে আছে তাকে বলা হচ্ছে ইন্টিগ্রাল, মানে ইন্টিগ্রেট করে আছে। আর যে পেরিফেরাল, যে বাইরের সারফেসে আছে। আর পেরিফেরাল প্রোটিন বাইরের সারফেসে আছে। তাহলে ওভারঅল আমি যদি সেল মেমব্রেনটাকে সামারাইজ করি, সেল মেমব্রেনের ফ্লুইড মোজাইক মডেলকে সামারাইজ করলে কী দাঁড়াচ্ছে, ফ্লুইড মোজাইক মডেলকে সামারাইজ করলে এটাই দাঁড়াচ্ছে, এটা হচ্ছে একটা ফসফোলিপিড বাইলেয়ার। ফসফোলিপিড বাইলেয়ারের মধ্যে প্রোটিন ইন্টিগ্রেট আছে বা পেরিফেরাল আছে। আচ্ছা, এই ফসফোলিপিড বাইলেয়ারের মধ্যে কোলেস্টেরল আছে টু মেনটেন দেয়ার ফ্লুইডিটি। এর একটা এক্সট্রাসেলুলার সারফেস এবং ইন্টারসেলুলার সারফেস আছে। ওকে, এছাড়াও প্রোটিন এবং লিপিড ছাড়া আছে সুগার মলিকিউল, ঠিক আছে, বা কার্বোহাইড্রেট মলিকিউল। এবং আর কি করছে, এই যে ফসফোলিপিড বাইলেয়ারটা বলছে, সেই ফসফোলিপিড বাইলেয়ারে একটা হাইড্রোফিলিক হেড এবং হাইড্রোফোবিক টেল পার্ট আছে। ওকে, তো এইগুলো হচ্ছে মেন পয়েন্ট, বোঝা গেল। এবার আমরা চলে যাচ্ছি, তাহলে আমাদের সেল ওয়াল কমপ্লিট। এবার আমরা চলে যাচ্ছি, সেল মেমব্রেন আমাদের কমপ্লিট। এবার আমরা চলে যাচ্ছি সেল ওয়ালে। তাহলে সেল ওয়াল কাদের থাকে, সেল ওয়াল অনলি ফর প্ল্যান্ট। কে আবিষ্কার করেছিলেন, বিজ্ঞানী রবার্ট হুক। কীভাবে আবিষ্কার করেছিলেন অলরেডি আমরা জানি, উনি মাইক্রোস্কোপ আবিষ্কার করেছিলেন এবং মাইক্রোস্কোপের তলায় কি যে হোমিওপ্যাথি ওষুধের যে মাথার কর্ক আছে, ঢাকনির যে কর্ক আছে, সেই কর্কটা স্লাইড করেছিলেন, স্লাইড করে এখানে রেখে উনি মাইক্রোস্কোপের তলায় দেখেছিলেন যে এরকম হানিকোম লাইক স্ট্রাকচার উনি দেখতে পেয়েছিলেন। ওকে, তো সেইগুলোকে বেসিক্যালি উনি তো তো সেইগুলো স্ট্রাকচারটা হচ্ছে এটা। এবং সেগুলোকে যদি আমরা ইন ডিটেল এক্সপ্লেন করি তাহলে কি দেখতে পাচ্ছি, এটা একটা সেল, এটা 2 নম্বর সেল, এটা 3 নম্বর, এটা 4 নম্বর। আমি জাস্ট ফর আন্ডারস্ট্যান্ডিং, আমি যদি এই জায়গাটাকে, তাহলে এটা কি, এটা যদি একটা সেল হয়, এটা হচ্ছে প্রোটোপ্লাজম, এই পুরো জায়গাটা প্রোটোপ্লাজম। তার বাইরে আছে
একটা মেমব্রেন আছে, এর বাইরে একটা মেমব্রেন আছে, এই মেমব্রেনের পরে আছে সেল ওয়াল। ঠিক আছে, তাহলে সেল ওয়ালটা কতটা থিক হবে কতটা থিক হবে না সেটা ডিপেন্ড করছে অনেক কিছুর ওপর, এবং তার অনুযায়ী সেল ওয়ালের কম্পোজিশনেরও পার্থক্য হবে, যে কোনটা শক্ত কোনটা নরম, এবং সেই অনুযায়ী সেল ওয়ালের লেয়ারের বিভিন্ন রকম টাইপ আছে। কি টাইপ সেটাই আমরা বেসিক্যালি পড়বো। কি না, টিপিক্যাল মানে আমি বলেছি আদর্শ, কনসিস্ট অফ 4 লেয়ার্স, বেসিক্যালি 3, টার্সিয়ারিটা আমরা পরে দেখছি। কি, প্রথম হচ্ছে মিডিল ল্যামেলা। আচ্ছা, এবার এই মিডিল ল্যামেলা পড়তে গিয়ে একটা কনফিউজিংয়ের ব্যাপার আসতে পারে, যে মিডিল ল্যামেলা বলছি তার মানে কি মাঝে আছে নাকি, তার মানে কি সেল ওয়ালের মাঝে আছে? না, ব্যাপারটা ঠিক তা নয়। ব্যাপারটা হচ্ছে এই একটা সেল, এই একটা সেল, এই সেলের মাঝখানের যে অংশটা, ঠিক আছে, এই যে যদি বড় করে দেখি, এই যে এ একটা সেল, এ একটা সেল, এই সেলের যে মাঝখানে কালো যে দাগটা আছে, দ্যাট ইজ মিডিল ল্যামেলা। ওকে, যারা দুটো সেল পাশাপাশি দুটো সেলকে অ্যাটাচ করে রাখছে, মানে বেসিক্যালি এই সিমেন্ট একটা, বেসিক্যালি আমি যদি সিমেন্ট হিসাবে ধরি, সিমেন্ট কি, পরপর দুটো ইঁটকে, এ একটা ইঁট, মাঝখানে একটা সিমেন্ট দেওয়া দিয়েছি, আর একটা ইঁট, দুটোকে আটকে রেখেছে, দিস পার্ট ইজ মিডিল ল্যামেলা, তাকে এমএল বলে লিখি। ওকে, তাহলে মিডিল ল্যামেলার পরবর্তী ইটের এই মেমব্রেনটা, এটা কি হবে? প্রাইমারি সেল ওয়াল। এটাও প্রাইমারি সেল ওয়াল। বোঝা গেল? ক্লিয়ার? এইবার কি হয়, তাহলে সিমেন্টিং পার্টটা কি হবে? সিমেন্টিং পার্টটা নিশ্চয়ই এমন কিছু থাকবে যেটা এদের দুজনকে অ্যাটাচ করে রাখছে। তাহলে সেই জিনিসটা কি? সেই জিনিসটা তৈরি হয় ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম পেকটেট। বিশাল বিশাল এটা ইম্পর্টেন্ট একটা জিনিস কম্পোজিশনের, ঠিক আছে। এবং যদি এটাকে রাপচার করে দিই, যদি আমি সিমেন্টটাকে তুলে দিই, তাহলে এই দুটো ইটের মাঝে কী হবে? ফাঁক হয়ে যাবে। তখন তাকে বলা হবে ইন্টারসেলুলার স্পেস। ইন্টারসেলুলার মানে পাশাপাশি দুটো সেল। ওকে, তাহলে নেক্সট হচ্ছে প্রাইমারি সেল ওয়াল। প্রাইমারি সেল ওয়াল, এই যে লাল পার্টটা, প্রাইমারি সেল ওয়াল বেসিক্যালি নরম, পাতলা হয় এবং ইলাস্টিক হয়, মানে রিজিড না বা শক্ত না। এবং এ কী করে, বেসিক্যালি সেল তো গ্রো করবে, তার মানে সব, যদি সেল ওয়ালটা এমন শক্ত হয়ে যায়, মানে সেল ওয়ালটা হয়তো সেলটা ছোট্ট ছিল, আস্তে আস্তে তো সেলটা বড় হবে, সাইজে তো আস্তে আস্তে বড় হবে, সেলটা তো বড় হবে, কারণ সেলটা তো গ্রো করছে। আমি যদি সাপোজ একটা এখানে রুট আঁকি, তো এই রুটটা কী হবে? রুটটা নিচের দিকে নামবে, ডিভাইড করছে। এখানে যদি একটা শ্যুট আঁকি, শ্যুটটাও ওপর দিকে যাবে। তাহলে প্রাইমারি সেল ওয়াল কাদের থাকছে? যে জায়গাগুলো ডিভাইডিং রিজিয়ন, তার মানে রুট টিপ, তার মানে কাণ্ডের টিপ, এই জায়গাগুলো কী হচ্ছে? সেলটা ডিভাইড করে 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 বাড়ছে। মানে এখানে যদি সেল ওয়াল শক্ত হয় তাহলে একে ডিভিশনের সমস্যা করবে। তাহলে সেই জায়গাগুলোতে বেসিক্যালি প্রাইমারি সেল ওয়ালটা থাকে। এবং তাহলে প্রাইমারি সেল ওয়ালকে কী হতে হবে? প্রাইমারি সেল ওয়ালকে হতে হবে নরম। তাহলে প্রাইমারি সেল ওয়ালকে নরম করার জন্য কী হয়? প্রাইমারি সেল ওয়াল বেসিক্যালি থাকে হচ্ছে প্রাইমারি সেল ওয়ালের মধ্যে হেমিসেলুলোজ। প্রাইমারি সেল ওয়ালের মধ্যে থাকে হেমিসেলুলোজ এবং কম সেলুলোজ। তার মানে হেমিসেলুলোজ হচ্ছে নরম আর লেস সেলুলোজ থাকে এবং ইন্ডিয়া সেল ওয়াল। এবং বেসিক্যালি কোথায় থাকে? মেরিস্টেমেটিক অ্যান্ড প্যারেনকাইমাটাস, এরা দুজনাই ডিভাইড করতে পারে, তাই এই সেলের প্রাইমারি সেল ওয়াল। এবার আমি ধরে নিচ্ছি সেলটা ডিভাইড করে ফেললো, সেল গাছটা বড় হলো। এবার গাছটাকে তো মোটা হতে হবে, যাতে ঝড়ে না ভেঙে যায়, সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে পারে, শক্ত হয়, আঘাত থেকে বাঁচতে পারে। তখন এই প্রাইমারি সেল ওয়ালের ভেতর দিকে তৈরি হবে থিকেনিং, এরকম করে মোটা 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 লেয়ার জমতে থাকবে। এই যে পার্টটা পুরোটা, একে তখন বলা হচ্ছে সেকেন্ডারি সেল ওয়াল। এই সেকেন্ডারি সেল ওয়াল তৈরি হয় কীভাবে? অ্যাক্রেশন পদ্ধতিতে। কি, সেটা আমরা নেক্সট স্লাইডে গিয়ে পড়ছি। তাহলে ফর্মড অন দ্য ইনার টুয়ার্ডস মেমব্রেন, ঠিক আছে। তাহলে এইবার এখানে কি হেমিসেলুলোজ থাকবে না সেলুলোজ থাকবে? কারণ হেমিসেলুলোজটা কি বললাম, প্রাইমারি সেল ওয়ালে আছে, মানে তাই প্রাইমারি সেল ওয়ালকে নরম করছে। কিন্তু এখানে থাকবে সেলুলোজ, এটা হবে শক্ত। এই কারণে এই লেয়ারটা হবে শক্ত কম্পেয়ার টু প্রাইমারি সেল ওয়াল।
কি কোথায় থাকে? কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, জাইলেম ভেসেল। এগুলো কি আমরা যখন ডিটেল অ্যানাটমি পড়বো প্ল্যান্টের, তখন আমরা এই প্রত্যেকটা লেয়ারের ব্যাপারে জানতে পারবো। তাহলে এগুলো কি? এগুলো রিজিড, নন এলাস্টিক অ্যান্ড কন্টেন্ট পিথ। এই যে বলেছিলাম সেই ছবিটাতে, এই যে এই যে পিথ, ছোটো ছোটো ফুট, সেরকম ছোটো ছোটো ছিদ্র আছে যেটার মধ্যে দিয়ে কিছু ট্রান্সফার হতে পারে এই সেলটা থেকে এই সেল, সেটা কিন্তু এখানেও থাকবে। ওকে, বোঝা যাচ্ছে এটা? এইবার একটা লাস্ট যেটা অংশ থাকছে সেটা হচ্ছে টার্সিয়ারি সেলুলার। টার্সিয়ারি সেলুলার অকেশনালি থাকে, মানে মাঝে মধ্যে দেখা যায়, অ্যান্ড পিওরলি সেলুলোজিক, স্বাভাবিক। এরপরে হচ্ছে যখন পিওরলি সেলুলোজিক হবে, অ্যান্ড সামটাইম কন্টেন্স জাইলেম অ্যান্ড ফাউন্ড ইন, কোথায় দেখতে পাওয়া যায়? ট্রাকিটা দেখতে পাওয়া যায় অফ জিমনোস্পার্ম। কি ট্রাকিট, কি জাইলেম, এগুলো সবই আমরা যখন অ্যানাটমি পড়বো, অ্যান্ড অ্যানাটমি, তখন সুন্দরভাবে এগুলো জানতে পারবো, এবং তখন এই আইডিয়াটা আরও বেশি ক্লিয়ার হবে। আপাতত এখন আমাকে কি জেনে রাখতে হবে? একটা সেল ওয়াল কি, সেল ওয়ালের কি কাজ করে, সেল ওয়াল, হোয়াট ইজ সেল ওয়াল, সেল ওয়াল কি, সেল ওয়াল কী দিয়ে তৈরি হয়, ঠিক আছে, তার উপাদানগুলো কী কী, প্রত্যেকটা লেয়ারের কী কী লেয়ার আছে, মিডিল ল্যামেলা, প্রাইমারি সেল ওয়াল, সেকেন্ডারি সেল ওয়াল, সেটা আমাদের জানতে হবে। প্রত্যেকটা লেয়ার কীভাবে তৈরি হয় সেটা জানতে হবে, মানে কী কী কেমিক্যাল কম্পোজিশন দিয়ে তৈরি হয় সেটা আমাকে জানতে হবে। জানতে হবে কোথায় থাকে প্রাইমারি সেল ওয়াল, কোথায় থাকে, এটা কোথায় থাকে, এবং সবকটা লেয়ার কোথায় থাকে, বোঝা গেল? আর দুটো জিনিস জানতে হবে, সেটা হচ্ছে অ্যালগি যারা আছে তাদের সেল ওয়ালে কী থাকে। তারা সেলুলোজ দিয়ে তৈরি, গ্ল্যাকট্যান দিয়ে তৈরি, ম্যানান্স দিয়ে তৈরি, অ্যান্ড মিনারেল আছে একটা যার নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এটা ইম্পর্টেন্ট, একটু মনে রাখতে হবে। এবং ইট ইজ প্রেজেন্ট জাস্ট বিলো দ্য গ্লাইকোক্যালিক্স। গ্লাইকোক্যালিক্স হচ্ছে দ্য আউটার মোস্ট গ্লাইকোপ্রোটিন কভারিং অর মুরেইন। কাদের থাকে? ইউব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়া। তার মানে কি, এটা প্রোক্যারিওটিক সেল পড়তে গিয়ে আমরা পড়েছিলাম যে প্রোক্যারিওটিক সেলের বাইরে থাকে কি? ক্যাপসুল, তাই তো বলেছিলাম। তাহলে সেটা গ্লাইকোক্যালিক্স, আমরা বলেছিলাম যদি গ্লাইকোক্যালিক্স থাকে, দ্য আউটার মোস্ট গ্লাইকোপ্রোটিন কভারিং। এই গ্লাইকোক্যালিক্স, ঠিক আছে, বিলো দ্য গ্লাইকোক্যালিক্স অর মুরেইন, তাহলে এই বাইরের একদম আউটার মোস্ট লেয়ারের যে পরের লেয়ারটা, তো সেখানে তাদের এই সেল ওয়ালটা প্রেজেন্ট থাকে। বোঝা যাচ্ছে? কাদের থাকে? ইউব্যাকটেরিয়া এবং সায়ানোব্যাকটেরিয়াদের মধ্যে থাকে। এবার আমরা দেখি সেল ওয়ালটা ফর্মেশন কীভাবে হচ্ছে। এই যে বললাম, একটা হচ্ছে অ্যাপোজিশন, আর এটাকে বলা হয় ইন্টুসাসেপশন। কি? অ্যাপোজিশনের মধ্যে বেসিক্যালি কি হয়, যদি এটা একটা সেল হয়, এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন। এবার তাহলে এটার চারিদিকে একটা, তাহলে কি হয়েছে, এটার বাইরে একটা সেল ওয়াল তৈরি হয়েছে, ধরে নিচ্ছি এটার বাইরে একটা প্রাইমারি সেল ওয়াল এরকম করে তৈরি হয়েছে, ঠিক আছে, প্রাইমারি সেল ওয়াল আগে থেকে ছিল। আমি আরেকটা সেলও আঁকছি ফর বোঝার জন্য। তাহলে আমি এদিকেও একটা সেল আঁকলাম, এটা হচ্ছে প্লাজমা মেমব্রেন নীলটা। তাহলে এরও একটা প্রায় সেল ওয়াল আছে, ঠিক আছে, সেল ওয়াল আছে, এটা একটা সেল ওয়াল বাইরের দিকে হলো। এই যে মাঝের গ্যাপটা, তাহলে মাঝের গ্যাপটাতে সিমেন্ট করবে কিছু একটা, সিমেন্টিং মিডিয়া, আমি সিমেন্ট লাগিয়ে দিলাম এদের মধ্যে, এটা পরস্পরকে জুড়ে রেখে দিয়েছে, ঠিক হচ্ছে মিডিল ল্যামেলা। এইবার এই এটাকে একটুখানি আমি করছি, তাহলে এইটা যদি আমার প্লাজমা মেমব্রেন হয়, আর এটা যদি প্রাইমারি সেল ওয়াল হয়, এবং এটা যদি প্রাইমারি সেল ওয়াল হয় লালটা, তাহলে এই যে মাঝের জায়গাটা, এই মাঝে যে জায়গাটা আছে এখানটা তো সেকেন্ডারি সেল ওয়ালটা তৈরি হচ্ছে, এই জায়গাটা সেকেন্ডারি সেল ওয়ালটা তৈরি হচ্ছে। এই সেকেন্ডারি সেল ওয়ালটা তৈরি হতে পারে দুটো পদ্ধতিতে। কি? এই প্রোটোপ্লাজম, তাহলে ভেতরে প্রোটোপ্লাজম আছে, তো এই প্রোটোপ্লাজম থেকে কিছু মেটেরিয়াল এখানে বেরোবে, কিছু মেটেরিয়াল, মানে আমি ধরে নিচ্ছি এই প্রোটোপ্লাজম থেকে ভেতরে থেকে কিছু মেটেরিয়াল বাইরে সিক্রেট করছে, আস্তে আস্তে এর উপর জমছে, তাহলে আস্তে আস্তে মোটা হবে। এইটাকে বলা হয় অ্যাপোজিশন। ওকে, আরেকটা হচ্ছে ইন্টুসাসেপশন। ইন্টুসাসেপশন মানে কি?
ইট ইজ দ্য ডিপোজিশন অফ সেল মেটেরিয়াল ইন দ্য ফর্ম অফ ফাইন গ্রেনস কমনলি সিন ইন প্রাইমারি সেল ওয়াল। কীরকম না, এই যে সেল ওয়ালটা আমি আঁকলাম, এবার এটা প্লাজমা মেমব্রেন সেল ওয়াল আছে। যদি এই সেল ওয়ালের উপর কি হয়, এইখানে ধরে নিচ্ছি আমি কিছু এরকম কিছু ফাইব্রিল বা কিছু গ্রেনের মতো কিছু কম্পাউন্ড এরকম করে জমা হচ্ছে বা কোনো কেমিক্যাল জমা হচ্ছে, তাহলে এখানে একটা ওয়ালের মতো তৈরি হবে, কিছু একটা লেয়ার তৈরি হবে। সেই পদ্ধতিটাকে বলা হয় ইন্ট্রোসাসেপশন। এটা কোন ক্ষেত্রে দেখা যায়? প্রাইমারি সেল ওয়াল তৈরির ক্ষেত্রে। আর এই সেকেন্ডারি সেল ওয়াল ক্ষেত্রে কি দেখা যায়? অ্যাপোজিশন। বোঝা গেল? এই দুটো ফাংশন কী হবে? সেভ দেবে একটা, প্রোটেক্ট করবে যেহেতু শক্ত ফ্রম মেকানিক্যাল ইনজুরি, এবং প্যাথোজেনের প্যাথোজেন গ্রোথ থেকে আটকাবে, কারণ এটা বেসিক্যালি ডেড। ঠিক আছে, প্যাথোজেন গ্রো করতে পারবে না, রিজিড হবে, ভেদ করে যেতে পারবে না। তো দিস ইজ দ্য ফাংশন। আজকে এখানেই আমাদের এটা শেষ করছি।